অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার পর আমরা দেখতে পাই আমাদের সবজি গাছগুলি ধীরে ধীরে হলুদ হয়ে নষ্ট হয়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই টাইমে আমাদের ঝিঙে গাছগুলির পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, পটল গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, লঙ্কা গাছের পাতা হলুদ হচ্ছে, কাকুল গাছের পাতা হলুদ হচ্ছে, শসা গাছের পাতা হলুদ হচ্ছে, গাছে ফল ফুল নেই। বিশেষ করে বৃষ্টি বা বর্ষার টাইমে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বা বর্ষার টাইমে আমরা দেখতে পাবো আমাদের গাছগুলিতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত এবং আরেক ধরনের পোকা এই সমস্যার সৃষ্টি করে থাকে। তাহলে আমরা এ থেকে বুঝলাম যে ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যা এবং পোকার সমস্যার ফলে এটা হতে পারে। অনেকে বলতে পারে দাদা চষি পোকার কারণে হচ্ছে, না, এটা চষি পোকার কারণে কিন্তু বৃষ্টি বা বর্ষার টাইমে এই সমস্যার সৃষ্টি হয় না। আপনি নিজেই খেয়াল করবেন, নিজেই জমিতে যাবেন, নিজেই দেখবেন, আপনি পটল গাছের একটা পাতা ছিঁড়ে দেখতে পাবেন সেই পাতার নিচে মসুরির ডালির মতো এক ধরনের পোকা বিদ্যমান থাকবে এবং পাতার নিচেই ওরা বসবাস করবে। ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু বংশ বিস্তার করবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কিন্তু সে নড়বেও না, চড়বেও না, এক জায়গায় থাকবে। ওটা কিন্তু এক ধরনের পোকা যা পাতার সাথে কিন্তু লেপ্টে থাকে এবং পাতার রস শোষণ করে নষ্ট করে। বিশেষ করে আপনি ছত্রাকজনিত পোকা বলতে পারেন বা ছত্রাকজনিত ড্যামেজও কিন্তু বলতে পারেন। ঠিক আছে, এই সমস্যা হয়ে থাকে। তাই এই সমস্যা হলে ফার্স্টে আপনাকে জমিতে কীটনাশক বিষ প্রয়োগ করতে হবে। অবশ্যই কি বিষ প্রয়োগ করতে হবে সেটা অবশ্যই ভিডিওতে জানাবো। তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করো। আজকে লাইকের সংখ্যা 100টি। এই ভিডিও 100টি লাইক পূর্ণ হলে তবে আমরা নেক্সট ভিডিও দিতে উৎসাহিত বোধ করব। তাই প্রত্যেকে একটা করে লাইক করবেন। চলুন বন্ধু, আগে জেনে আসে আমাদের পটল বা অন্যান্য সবজি গাছের পাতা হলুদ হওয়ার প্রধান আরও কয়েকটা কারণ। পটল বা অন্যান্য সবজি গাছের প্রধান পাতা হলুদ হওয়ার আরও কয়েকটা কারণ রয়েছে। যেমন বিশেষ করে আপনি দেখতে পাবেন বৃষ্টি বা বর্ষার টাইমে যদি আপনি কাঁকরোল চাষ করে থাকেন, তাহলে কাঁকরোল বা পটলে একটা সমস্যার সৃষ্টি হবে। সেটা হলো গাছের পাতা হলুদ হওয়ার পাশাপাশি আপনার পাতাগুলি মশারির জালের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ পাতার ওপর নিচে সব খেয়ে নিচ্ছে এবং পাতার কিছু অংশ, মাঝের অংশ পড়ে থাকছে, সেটা মশারির জালের মতো ছোট ছোট ছিদ্র হচ্ছে, যা আপনি কিন্তু খেয়াল করছেন বা লক্ষ্য করছেন। আপনি এই টাইমে যদি সাইপারমাইথিন গ্রুপের নানা রকম বিষ রয়েছে, যেমন ইউপিএল উস্তাদ রয়েছে, যেমন প্রোপেক্স সুপার রয়েছে, যেমন রয়েছে হামলা 550 রয়েছে, এর ভিতরে সাইপারমাইথিন রয়েছে, আপনি যদি এই টাইমে স্প্রে করেন তাহলে কাজ পাবেন। ঠিক আছে, দ্বিতীয়ত আমি বলবো যে সমস্ত চাষিরা আপনি বারে বারে খেয়াল করবেন যে গাছের পাতাগুলি পুরোপুরি একেবারে হলুদ হয়ে নষ্ট হচ্ছে, তাহলে সেখানে আপনাকে দেখতে হবে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত সমস্যা হচ্ছে কিনা। যদি ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত কোনো সমস্যা হয়, বিশেষ করে একটানা বৃষ্টি বা বর্ষার ফলে আপনার পাতাগুলি ধীরে ধীরে কিন্তু হলুদ হয়ে যেতে পারে, বা আপনার পাতাগুলি ধীরে ধীরে ছত্রাক ব্যাকটেরিয়া বসবাস করার ফলে আপনার পাতা হলুদ হয়ে এক টাইমে কিন্তু নষ্ট হবে। পাতায় কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেই পাতায় যদি সম্পূর্ণ নষ্ট হয় তাহলে সেই উদ্ভিদে গাছের ডোক এবং গতি বা অন্যান্য কিছুই থাকবে না। তাই আগে কিন্তু আমাদের পোকা পরিচর্যা করতে হবে। তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব, আপনার গাছের পাতার নিচে যদি আপনি মসুরির ডালের মতো, তো মসুরির ডাল দেখতে পান আপনার বাড়িতে, যে মসুরির ডাল খান, সেই ডালের মতো যদি আপনি দেখতে পান যে লাল লাল টাইপের এক ধরনের পোকা, ওটাকে কিন্তু পোকা বলে। আবার এইভাবে দেখবেন ডুমডুম হয়ে আছে, যখন আপনি চাপবেন দেখবেন যে ভেতরে ভেতরে থেকে হালকা আঠালো রস বেরিয়ে আসে। ঠিক আছে, দেখবেন যে রস বেরিয়ে যাচ্ছে, তাহলে ওটা পোকা। ও নড়বেও না, চড়বেও না, এক জায়গায় কিন্তু থাকবে। হ্যাঁ, ধীরে ধীরে ওরা অতিরিক্ত যখন রাত অন্ধকার হয় তখন ওই পোকা নড়ে, না হলে ওরা পাতার নিচেই থাকে, সারাদিন ঘুমায়, আর রাত হলে এরা খায়। ঠিক আছে, রাত হলে এরা চড়িয়ে বেড়ায় এবং তাই এই পোকাকে আমাদের কিন্তু আগে থেকেই মাপতে হবে। হ্যাঁ, আর একটা সমস্যা সেটি হয় পাতার নিচে প্রচুর হারে যদি দেখতে পান যে সাদা 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 হয়ে যাচ্ছে, যেমন পচাটে ভাব, যেমন একটা কলা যদি অনেকদিন ফেলে রাখেন তাহলে দেখবেন যে প্রথমে সাদা অবস্থায় সাদা হবে, তারপরে ধীরে ধীরে নষ্ট হবে। ঠিক এই সমস্যা যদি দেখতে পান তাহলে সেটা ছত্রাক জনিত সমস্যা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সেখানে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করবো, বারে বারে বলবো, ফার্স্টে যদি মুসুরির ডালের মতো এই সমস্যা দেখতে পান তাহলে বাজার থেকে আপনি অবশ্যই অবশ্যই যে বিষটা ক্রয় করতে হবে তার নাম হলো অ্যাসাটাপ। হ্যাঁ, যে কোনো কোম্পানির অ্যাসাটাপ ক্রয় করতে পারেন, তবে অ্যাসাটাপ দানাদার ফরমেশন যেটা আসে সেটাই নেবেন। অ্যাসাটাপ ক্রয় করতে হবে, তার সাথে সাথে প্রোপেক্স সুপার হাতের কাছে রাখতে হবে। হ্যাঁ বন্ধু, প্রোপেক্স সুপার হাতের কাছে রাখতে হবে। এই টাইমে আমরা যদি কোনো রকম জৈব বিষ বা কোনো রকম আমরা জৈব বিষ ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করবে না। তাই আমাদের কিন্তু অ্যাসাটাপ হাতের কাছে রাখতে হবে, যা কিন্তু আমাদের অ্যাসাটাপ WB ফর্মে আসে। ঠিক আছে, এটা দানাদার ফর্মে আসে এবং যা কিন্তু বন্ধু সহজে জলে দ্রবীভূত হয়। এই অ্যাসাটাপ প্রত্যেক 10 লিটার মিনিমাম আমাদের 10 গ্রাম, বেশি দিলে কিন্তু গাছের সমস্যা হবে।
প্রত্যেক 10 লিটারে 10 গ্রাম, এবং তার সাথে সাথে প্রোপেক্স সুপার দিতেই হবে, মাস্ট বি। আমরা যদি হামলা 550 দিই তাও কাজ করবে, বা অন্য যে কোনো ক্লোরপাইরিফস প্লাস সাইপারমাইথিন, অথবা আমরা যদি প্রোপেক্স সুপার প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের যে কোনো বীজ ব্যবহার করি, তবে যদি আমরা ক্লোরপাইরিফস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বীজটা যেটা রয়েছে সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দেখেছি ক্লোরোপাইরিফস, অর্থাৎ তোমরা জানো ক্লোরোপাইরিফস যেটার ভিতরে রয়েছে, যে উপাদান রয়েছে, এই ক্লোরোপাইরিফসের অ্যাকশনে কিন্তু অতিরিক্ত অ্যাকশনে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, নানা রকম সমস্যার সৃষ্টি করে। তাই প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের বীজ আমি স্প্রে করলে বা সুপার স্প্রে করলে দেখেছি গাছের পাতাটা চকচক করে এবং গাছের কিন্তু একটা অন্যরকম গ্লেজ দেয়। তাই আমি কিন্তু প্রোপেক্স সুপার ব্যবহার করি। তাই আপনাকে বলবো অ্যাসেটাপ এবং প্রোপেক্স সুপার দুটো একসাথে বীজ যদি আপনি মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন, তাহলে মসুর ডালের মধ্যে এই পোকাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং দ্বিতীয়ত, তার পরবর্তী গাছে যদি আপনি দেখতে পারেন যে গাছের পাতায় ধীরে 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 সাদাটে সাদাটে হয়ে নষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে সেখানে ছত্রাকজনিত সমস্যা। তাই আমি রিকমেন্ড করব আপনি অনলি ফর টাটার ব্লাইটক্স ব্যবহার করুন। টাটার ব্লাইটক্স যদি আবার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয়, তার ফলেও কিন্তু বৃষ্টি বা বর্ষার টাইমে গাছের পাতাগুলি হলুদ হয়ে যেতে পারে। তাই আমি চাষিদের রিকমেন্ড করবো টাটার ব্লাইটক্সের পরিমাণ কম পরিমাণে ব্যবহার করবে। হ্যাঁ, তবে এখন ম্যানকোজেব পাউডার বা সাব ফাঙ্গিসাইড আমি এগুলো স্প্রে থেকে বিরত থাকতে বলবো, কারণ এগুলো যদি স্প্রে করা হয় গাছে যদি অতিরিক্ত গতি এসে যায়, এবং তার পরবর্তী কিন্তু বৃষ্টি বা বর্ষা হলেই সেই ডোক পচে যাবে, এবং তার পরবর্তী কিন্তু একটা আঠাগুলি কিন্তু গাছ সব নষ্ট হবে, ড্যামেজ হবে, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তাই আমি চাষিদের বারে বারে বলবো এই টাইমে টাটার ব্লাইটক্স, এবং তার সাথে সাথে আমি চাষিদের বলবো মাত্র 20 টাকা যে বর্তমানে ট্যাগরনের যে প্যাকেট নিচ্ছে, সেই প্যাকেট একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো। প্রত্যেক 10 লিটারে ব্লাইটক্সের পরিমাণ মিনিমাম 15 থেকে 20 গ্রাম ব্যবহার করবে, তবে আমি 15 গ্রাম ব্যবহার করি, বেশি পরিমাণে দিই না। এবং তার সাথে সাথে ট্যাগরনের পরিমাণ, আমার যে ট্যাগরন রয়েছে সেই ট্যাগরনের পরিমাণ আমি মিনিমাম কিন্তু ওই যে 10 গ্রামের যে ট্যাগরনের যে প্যাকেট থাকে সেটা আমি ব্যবহার করে থাকি। 20 টাকা 20 থেকে 22 টাকা করে এখন নিচ্ছে। আপনি অবশ্যই কিন্তু ভালোভাবে টাটা ব্ল্যাকটক্সের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন। এতে করে দেখতে পাবেন যে আপনার গাছের সমস্ত রকম যদি ছত্রাকজনিত সমস্যা থাকে, এটা কিন্তু কন্ট্রোল করবে। ঠিক আছে? আর যে পাতাগুলি হলুদ হচ্ছে, সেই পাতাগুলি যত তাড়াতাড়ি পারবেন বেছে দেওয়ার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি পারবেন বেছে দেওয়ার চেষ্টা করবেন। পাতায় একটু চষি পোকা বা চালা পোকার বিষও দেবেন। ঠিক আছে? চালা পোকার বিষও একটু স্প্রে করবেন। এতে করে দেখবেন যে আপনার গাছগুলি ধীরে ধীরে সুস্থ সবল হচ্ছে। তবে যদি মসুরি ডালের মতো এক ধরনের পোকা দেখতে পান, এবং যদি প্রচুর পরিমাণে সাদামাছি বা অন্যান্য পোকা দেখা যায়, অন্যান্য পোকা বা চষি পোকা এটা সেটা পোকা রয়েছে, তাহলে বলবো অ্যাসেটাপের সাথে হালকা পরিমাণে চষি পোকার বীজ দিয়ে দাও। ঠিক আছে? অ্যাসেটাপ দিলে সাদা মাছিও কিন্তু চলে যায়। তাই আমি বলবো চাষিদের বলবো ওই চষি পোকার বিষ, অ্যাসেটাপ এবং সেই সঙ্গে সঙ্গে প্রোপেক্স সুপার, তিনটে একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো নিয়মিত সপ্তাহে 2 দিন। আমি কথা দিচ্ছি তোমার গাছে এই ধরনের পোকা, সমস্ত রকম পোকা কন্ট্রোল হবে, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে তোমার গাছের পাতা, অন্যান্য পাতাগুলি অবশ্যই কালো হবে, এবং যে পাতা হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই পাতাগুলি যত তাড়াতাড়ি পারবে জমি থেকে বেছে দেওয়ার চেষ্টা করবে। যত পাতা বাঁচবে তার পাশ থেকে ডোক তত পরিমাণে ছাড়বে। ঠিক আছে? ঝিঙে, করলা বা অন্যান্য গাছের ক্ষেত্রে সেম টু সেম নিয়ম আমি জানিয়ে দিলাম। এই বীজগুলো অবশ্যই স্প্রে, এবং গাছের ক্ষেত্রে টাটার ব্লাটক্স এবং ট্যাগরন দুটো স্প্রে করবে। এতে করে তোমার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে। এর পরবর্তীতে আমরা গাছের গোড়ায় অল্প অল্প পরিমাণে, পটল গাছের গোড়ায় এখন তো রাসায়নিক সার দেওয়া যাবে না, দিলে গাছ মরতে পারে বা সমস্যা হতে পারে। তাই আমি রিকোয়েস্ট করবো এখন গণেশ জিঙ্ক দিতে পারো। বায়োক যে সারগুলো রয়েছে, যেমন রয়েছে রোগো গোল্ড, যেমন রয়েছে এইচপিএম কোম্পানির নাগা গোল্ড, এইরকম নানা রকম গোল্ড আছে যেগুলো একেবারে ছোট 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 শুকো শুকো দানা হয়। 100 থেকে 150 টাকা যে প্যাকেটগুলো রয়েছে, যেটা শেকড়ছাড়া ওষুধ নামে পরিচিত, এগুলো তোমরা দিতে পারো। ঠিক আছে? আর অন্য সবজি গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বেগুনের ক্ষেত্রে আবার ব্যবহার করা যাবে না রাসায়নিক সার, দিলে কিন্তু গাছের গোড়া পচা ধসা দেখা যাবে এই টাইমে। ঠিক আছে? বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে রাসায়নিক সার দেওয়া যেতে পারে। প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 2 কেজি বা 1.5 কেজি পরিমাণে আমি দিই। ঠিক আছে? আমার একটা বাস্তব উদাহরণ দিই। আমার দুটো জমি আছে, একটা 6 কাঠা, একটা 5 কাঠা। তা আমার যে 6 কাঠা যেটা আছে, সেটাই যদি আমি রাসায়নিক সার ব্যবহার করি, তাহলে আমার গাছ মরবে, একটা দুটো গাছ মরবে। আর একটা আছে 5 কাঠা, সেটাই যদি আমি কোনো রকম অনুখাদ্য স্প্রে করি, তাহলে সেখানে গাছ মরবে। রাসায়নিক সার দিলে একটা গাছও মরে না। তাই সেখানে আমি কি করি, সেখানে আমার বৃষ্টি বা বর্ষা থামলে, আমি দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি থেমে আছে, 3-4 দিন ধরন দেবে, তাহলে সেখানে আমি কিছু পরিমাণে 1 থেকে 1.5 কেজি রাসায়নিক সার দিয়ে দিই। ঠিক আছে? বুঝতে পেরেছো? আর যে বাদ বাকি যে জমিটা আছে, সেটা আমি সেখানে অনুখাদ্য স্প্রে করি, এবং গাছের গোড়ায় জিঙ্ক রয়েছে, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের সালফার রয়েছে, ম্যাগনেসিয়াম সালফার রয়েছে, এই অনুখাদ্যগুলি ছড়িয়ে দিই, আরও গাছে অনুখাদ্য স্প্রে করি। এতে করেই পটল হয়ে যাচ্ছে।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে তোমরা কিন্তু গাছগুলি যথেষ্ট পরিমাণে খাদ্যের ভিত্তিতে তোমরা চাষ করতে পারো। ঠিক আছে, খাদ্যের ভিত্তিতে আমাদের কিন্তু চাষ করা যায়, অবশ্যই সার না দিয়েও কিন্তু চাষ করা যায়। তাই এইভাবে কিন্তু আমাদের চাষ করে সুন্দরভাবে এগোতে হবে। তাই প্রত্যেক চাষির উদ্দেশ্যে একটাই বার্তা, ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের নাম অবশ্যই কমেন্টে মেনশন করবেন এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।